কুরিয়ার ডেলিভারি ম্যান এসে বলল, ম্যাডাম, আপনার ব্রাইডাল ড্রেস ডেলিভারি। আমি অবাক হয়ে বললাম, আমার কোনো ব্রাইডাল ড্রেস অর্ডার করিনি। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর প্যাকেট খুলে দেখি সত্যিই একটা লাল ব্রাইডাল শাড়ি। ছেলে এসে হাসতে হাসতে বলল, কেমন লাগছে মা? আমি রেগে গিয়ে বললাম, তুই এটা কিনেছিস কেন? সে আমার কাছে এসে শাড়িটা ধরে বলল, কারণ তুমি এটা পরে আমাকে বিয়ে করবে। আমি হতবাক হয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। কিন্তু সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি সব পরিকল্পনা করে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি। শাড়ির উপর হাত বুলিয়ে সে বলল, দেখো কত সুন্দর লাল রং, তোমার গায়ে খুব মানাবে। আমার গলা শুকিয়ে গেল। সে আমাকে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, একবার পরে দেখো তো। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি এই শাড়ি দেখেই কিনেছি, কারণ মনে হয়েছে তুমি এতে অপ্সরীর মতো লাগবে। এটা ডিলিট করে দে। কিন্তু সে মাথা নেড়ে বলল, না মা, আমাদের প্রেমের গল্প পুরো দুনিয়া দেখুক, ভিউ কাউন্ট লক্ষ ছাড়িয়ে গেছে। সে আমার কাঁধে হাত রেখে বলল, দেখো মা, আমরা ইন্টারনেট সেন্সেশন হয়ে গেছি। আমি প্যানিক করে বললাম, সবাই চিনে ফেলবে। সে হেসে বলল, ভালো তো। আমি তোমাকে নিয়ে গর্বিত। কমেন্টে কেউ লিখেছে কবে বিয়ে। সে সেই কমেন্টের রিপ্লাইয়ে লিখল শীঘ্রই। আমার হাত কাঁপতে লাগল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি পাবলিকলি তোমাকে প্রপোজ করেছি। এখন তুমি হ্যাঁ বলো। ভিডিওতে আমাদের হাসি আর রান্নার দৃশ্য দেখে মনে হচ্ছিল সত্যিই আমরা কোনো সুখী দম্পতি। সে আমার হাত ধরে বলল, দেখো আমরা কত পারফেক্ট জুটি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন পুরো দুনিয়া জানে আমি তোমাকে ভালোবাসি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তিথি দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম বিকাশ দাস, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, ক্লাসে 9-এ পড়ে। আজকের ঘটনাটা এতই অবাক করার মতো যে আমি এখনও বিশ্বাস করতে পারছি না। সকাল ১১টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। গিয়ে দেখি একজন কুরিয়ার ডেলিভারি ম্যান। তিনি বললেন, আপনিই কি তিথি দাস? আমি বললাম, হ্যাঁ। তিনি একটা বড় প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, আপনার ব্রাইডাল ড্রেস ডেলিভারি। আমি চমকে গেলাম। বললাম, কিন্তু আমি তো কোনো ব্রাইডাল ড্রেস অর্ডার করিনি। তিনি তার ফাইল দেখে বললেন, ঠিকানা তো সঠিক, তিথি দাস, এই বাড়ি। আমি বললাম, কিন্তু এটা আমার অর্ডার না। তিনি বললেন, ম্যাডাম, রিটার্ন করতে চাইলে আমাদের কাস্টমার কেয়ারে কল করুন। এই বলে তিনি চলে গেলেন। আমি প্যাকেটটা নিয়ে ভাবতে লাগলাম, কে এটা পাঠিয়েছে। হতে পারে কোনো ভুল হয়েছে। কিন্তু আমার কৌতূহল হল প্যাকেটটা খুলে দেখার। ভেতরে দেখি সত্যিই একটা অসাধারণ সুন্দর লাল রঙের ব্রাইডাল শাড়ি। এত সুন্দর কাজ যে চোখ ফেরানো যায় না। সোনালি সুতার কাজ, হেভি বর্ডার, দামি পাথরের কাজ। মনে হচ্ছে এটার দাম লাখ টাকার উপরে হবে। এই সময় রাহুল কলেজ থেকে এসে হাসতে হাসতে বলল, কি ব্যাপার মা? কি দেখছ? আমি তাকে পুরো ঘটনা বললাম। সে শাড়িটা হাতে নিয়ে দেখে বলল, বাহ মা, এটা তো অসাধারণ। আমি বললাম, কিন্তু আমি এটা অর্ডার করিনি। রাহুল হঠাৎ রহস্যময় হেসে বলল, কেমন লাগছে মা? আমি তার দিকে তাকিয়ে বললাম, মানে? সে শাড়িটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই শাড়িটা। আমি বললাম, সুন্দর তো, কিন্তু এটা কেন এলো? রাহুল আমার কাছে এসে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, কারণ তুমি এটা পরে আমাকে বিয়ে করবে। আমার মুখ থেকে বেরিয়ে গেল, কি বললি? আমি রেগে গিয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। কিন্তু রাহুল গম্ভীর হয়ে বলল, না মা, আমি একদম সিরিয়াস। আমি সব পরিকল্পনা করে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি, প্রেমের চেয়ে গভীর ভালোবাসি। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বললাম, রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। সে আমার হাত ধরে বলল, আমি জানি মা, কিন্তু আমি তোমাকে মা হিসেবে না, একজন নারী হিসেবে ভালোবাসি। আমার পা দুটো কাঁপতে শুরু করল। সে শাড়ির উপর হাত বুলিয়ে বলল, দেখো কত সুন্দর লাল রং, তোমার গায়ে খুব মানাবে। তুমি এতে অপ্সরীর মতো লাগবে। আমার গলা শুকিয়ে গেল। আমি তোতলাতে তোতলাতে বললাম, রাহুল, তুই ঠিক আছিস? সে আমাকে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, একবার পরে দেখো তো। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি এই শাড়ি দেখেই কিনেছি, কারণ মনে হয়েছে তুমি এতে রানীর মতো লাগবে। আমি বললাম, রাহুল, তুই যা বলছিস সেটা খুবই ভুল। কিন্তু সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ভুল কি আছে মা?
আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর নারী। আমি পিছিয়ে যেতে গেলাম কিন্তু সে আমার কোমর জড়িয়ে ধরে বলল, পালাতে চাও কেন মা? আমি তোমাকে কোনো কষ্ট দেব না। এই সময় হঠাৎ তার ফোনে নোটিফিকেশন এলো। সে ফোন দেখে বলল, বাহ মা, আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি অবাক হয়ে বললাম, কি ভিডিও? সে তার ফোনের স্ক্রিন আমার দিকে ঘুরিয়ে দিয়ে বলল, এই যে দেখো, আমি আর তুমি রান্নাঘরে রান্না করছি। কত সুন্দর লাগছে আমাদের। আমি দেখি সত্যিই আমাদের একটা ভিডিও আছে যেখানে আমরা দুজনে হাসছি, রান্না করছি। আমি চিৎকার করে বললাম, এটা তুই কবে ভিডিও করলি? এটা ডিলিট করে দে। কিন্তু সে মাথা নেড়ে বলল, না মা, আমাদের প্রেমের গল্প পুরো দুনিয়া দেখুক। আমি দেখি ভিউ কাউন্ট লক্ষ ছাড়িয়ে গেছে। সে আমার কাঁধে হাত রেখে বলল, দেখো মা, আমরা ইন্টারনেট সেন্সেশন হয়ে গেছি। সবাই আমাদের ভালোবাসার গল্প জানতে চায়। আমি প্যানিক করে বললাম, সবাই চিনে ফেলবে, আমার সম্মান চলে যাবে। সে হেসে বলল, ভালো তো, আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি চাই পুরো দুনিয়া জানুক আমি কত ভালোবাসি তোমাকে। আমি কমেন্ট দেখি কেউ লিখেছে, কবে বিয়ে? সে সেই কমেন্টের রিপ্লাইয়ে লিখল, শীঘ্রই। আমার হাত কাঁপতে লাগল। আমি বললাম, রাহুল তুই কি করছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি পাবলিকলি তোমাকে প্রপোজ করেছি। এখন তুমি হ্যাঁ বলো। ভিডিওতে আমাদের হাসি আর রান্নার দৃশ্য দেখে সত্যিই মনে হচ্ছিল আমরা কোনো সুখী দম্পতি। সে আমার হাত ধরে বলল, দেখো মা, আমরা কত পারফেক্ট জুটি। আমাদের বয়সের ব্যবধান মোটেই বেশি না। আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন পুরো দুনিয়া জানে আমি তোমাকে ভালোবাসি। এখন আর লুকানোর কিছু নেই। তার শ্বাস আমার গলায় লাগছিল। আমি তাকে ঠেলে দিয়ে বললাম, সরে যা আমার কাছ থেকে। কিন্তু সে আমাকে ছাড়ল না, বরং আরও কাছে এসে বলল, মা, তুমি যতই পালানোর চেষ্টা করো, আমি তোমাকে ছাড়ব না। এই সময় হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি দৌড়ে গিয়ে দেখি আমার স্বামী বিকাশ দাঁড়িয়ে আছে। তিনি অবাক হয়ে বললেন, তিথি, তুমি কেন এত ঘেমে গেছ? আমি তাড়াতাড়ি বললাম, কিছু না। তুমি এত তাড়াতাড়ি এলে কেন? বিকাশ বলল, অফিস থেকে ছুটি নিয়ে এলাম। আজ আমাদের কিছু জরুরি কথা বলার আছে। এই সময় রাহুল এসে হাজির। সে খুব স্বাভাবিকভাবে বাবাকে বলল, বাবা, কেমন আছো? বিকাশ রাহুলের দিকে তাকিয়ে বলল, রাহুল, আমি তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রাহুল বলল, বলো বাবা। বিকাশ আমার দিকে তাকিয়ে বলল, তিথি, তুমিও বসো। আমরা সবাই বসলাম। বিকাশ গম্ভীর হয়ে বলল, রাহুল, আমি জানি তুই বড় হয়েছিস, কিন্তু তোর মধ্যে কিছু পরিবর্তন দেখছি যেটা আমার ভালো লাগছে না। রাহুল বলল, কী রকম পরিবর্তন? বিকাশ বলল, তুই তোর মায়ের সাথে অস্বাভাবিক ব্যবহার করছিস। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাহুল খুব শান্তভাবে বলল, আমি মায়ের সাথে কোনো অস্বাভাবিক ব্যবহার করিনি। বিকাশ রাগত স্বরে বলল, করিসনি? তাহলে ইউটিউবে যে ভিডিও আপলোড করেছিস সেটা কি? রাহুল অবাক হওয়ার ভান করে বলল, কোনো ভিডিও? বিকাশ তার ফোন বের করে ভিডিওটা দেখাল। বলল, এই ভিডিওতে তুই তোর মাকে নিয়ে এমন কিছু বলেছিস যেটা একজন ছেলের বলা উচিত না। রাহুল হেসে বলল, বাবা, তুমি ভুল বুঝেছ। এটা শুধু একটা ভিডিও। আমরা কন্টেন্ট তৈরি করছিলাম। বিকাশ রেগে বলল, কন্টেন্ট? এই ধরনের কন্টেন্ট তৈরি করার দরকার কি? রাহুল বলল, বাবা, এখন সবাই এই ধরনের ভিডিও বানা, এতে আয়ও হয়। আমি বললাম, রাহুল, তুই ভিডিওটা ডিলিট করে দে। কিন্তু রাহুল বলল, না মা, এটা থাকবে। বিকাশ খুব রেগে গেল। বলল, রাহুল, তুই এখনই ভিডিওটা ডিলিট করবি। রাহুল বলল, আমি ডিলিট করব না। এই বলে সে উঠে তার রুমে চলে গেল। বিকাশ আমার দিকে তাকিয়ে বলল, তিথি, রাহুলের সাথে কি হয়েছে? সে এত বদলে গেল কেন? আমি বললাম, আমি জানি না, হঠাৎ করে এমন ব্যবহার শুরু করেছে। এই সময় প্রিয়া স্কুল থেকে ফিরে এলো। সে আমাদের দেখে বলল, কি হয়েছে? সবাই এত টেনশনে কেন? আমি বললাম, কিছু না মা। প্রিয়া বলল, আম্মু, রাহুল ভাই কি করেছে? সবাই তার নামে কথা বলছে স্কুলে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রিয়া বলল, আমার বন্ধুরা বলছে রাহুল ভাই ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছে যেখানে তুমি আর সে। কথা শেষ করতে পারল না। বিকাশ বলল, দেখো তিথি, বিশ্বাসটা কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এখনই কিছু করতে হবে। আমি বললাম, কি করব? বিকাশ বলল, রাহুলকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এই সময় রাহুল আবার এসে হাজির। সে বলল, কাকে বের করে দেবে বাবা? বিকাশ বলল, তোকে। তুই এই বাড়িতে থাকতে পারবি না। রাহুল হেসে বলল, কেন? আমি কি এমন অন্যায় করেছি?
বিকাশ বলল, তুই তোর মাকে নিয়ে যে ভিডিও বানিয়েছিস সেটা অন্যায় না? রাহুল বলল, আমি শুধু আমার ভালোবাসা প্রকাশ করেছি। এই কথা শুনে বিকাশ একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ সবাই নীরব থাকার পর রাহুল বলল, বাবা, আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা যা তোমরা ভাবছ তা নয়। আমি অবাক হয়ে বললাম, মানে? রাহুল বলল, মা, আমি একটা থিয়েটার গ্রুপের সাথে কাজ করি। আমরা সামাজিক সমস্যা নিয়ে ভিডিও বানাই। এই ভিডিওটাও একটা এক্সপেরিমেন্ট ছিল। বিকাশ বলল, কী রকম এক্সপেরিমেন্ট? রাহুল বলল, আমরা দেখতে চেয়েছিলাম যে কিভাবে মানুষ এই ধরনের কন্টেন্টে রিয়্যাক্ট করে। আসলে এটা একটা সামাজিক পরীক্ষা। আমি বললাম, কিন্তু তুই তো আমাকে সত্যিই বিয়ে করার কথা বলেছিলি। রাহুল হেসে বলল, মা, সেটা অভিনয় ছিল। আমি অভিনেতা হতে চাই। আমার অ্যাক্টিং কেমন লেগেছে? প্রিয়া বলল, তাহলে তুমি আম্মুকে সত্যিই বিয়ে করতে চাও না? রাহুল বলল, আরে পাগল, আমি মাকে মা হিসেবেই ভালোবাসি। আমি কখনো এমন কিছু ভাবতে পারি না। বিকাশ রাগত স্বরে বলল, কিন্তু তুই এই ধরনের এক্সপেরিমেন্ট করার আগে আমাদের বলতে পারতিস। রাহুল বলল, বাবা, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু মা রাজি হতো না। তাই আমি তাকে না বলেই ভিডিও বানিয়েছি। আমি বললাম, কিন্তু আমি তো জানতাম না এটা অভিনয়। রাহুল বলল, হ্যাঁ মা, তাই তো তোমার রিয়াকশনটা এত ন্যাচারাল হয়েছে। আমাদের প্রজেক্টের জন্য এটা পারফেক্ট ছিল। বিকাশ বলল, তাহলে ব্রাইডাল ড্রেসটা কে পাঠিয়েছে? রাহুল বলল, সেটাও আমাদের প্রপোজ টিমের কাজ। আমরা পুরো সিনারিওটা প্ল্যান করেছিলাম। আমি বললাম, কিন্তু তুই আমাকে কিছুই বলিসনি। রাহুল বলল, মা, যদি আগে বলতাম তাহলে তুমি এভাবে রিয়াক্ট করতে না। আমাদের এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যেত। প্রিয়া হঠাৎ বলল, তাহলে স্কুলের বন্ধুরা যা বলেছে? রাহুল বলল, তারাও ভুল বুঝেছে। আসলে আমাদের ভিডিওটা এত রিয়েল লেগেছে যে সবাই মনে করেছে এটা সত্যি। বিকাশ চিন্তিত হয়ে বলল, কিন্তু রাহুল, এই ধরনের কন্টেন্ট দিয়ে মানুষকে ভুল বার্তা দেওয়া ঠিক না। রাহুল বলল, বাবা, আমরা এখন একটা ভিডিও বানাবো যেখানে সব ব্যাখ্যা করব। মানুষ বুঝে যাবে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। আমি বললাম, কিন্তু আমার তো খুব খারাপ লাগছিল। আমি ভেবেছিলাম তুই সত্যি। কথা শেষ করতে পারলাম না। রাহুল আমার কাছে এসে বলল, সরি মা, আমি জানতাম না তুমি এত কষ্ট পাবে। আমি ভেবেছিলাম তুমি বুঝে যাবে। বিকাশ বলল, এই ধরনের এক্সপেরিমেন্টের জন্য পরিবারকে ব্যবহার করা ঠিক না। রাহুল বলল, আমি বুঝতে পারছি বাবা। আমি আর এমন কিছু করব না। প্রিয়া বলল, ভাইজা, তুমি কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছ। আমিও প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম। রাহুল হেসে বলল, থ্যাঙ্কস প্রিয়া। আমার অ্যাক্টিং স্কিল কেমন? আমি বললাম, রাহুল, এই ভিডিওটা এখনই ডিলিট করে দে, নইলে মানুষ আরও ভুল বুঝবে। রাহুল বলল, হ্যাঁ মা, আমি এখনই ডিলিট করছি। আর একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বানাবো। বিকাশ বলল, আগামীতে এই ধরনের কোনো কিছু করার আগে আমাদের সাথে আলোচনা করবি। রাহুল বলল, অবশ্যই বাবা, আমি প্রমিস করছি। এই সময় হঠাৎ রাহুলের ফোনে কল এলো। সে কল রিসিভ করে বলল, হ্যালো রিয়া। হ্যাঁ, এক্সপেরিমেন্টটা সফল হয়েছে। লক্ষ লক্ষ ভিউ এসেছে। আমরা সবাই তার কথা শুনছিলাম। ফোনের উপাস থেকে একটা মেয়ের গলা শোনা যাচ্ছিল। রাহুল বলল, হ্যাঁ, আমার পরিবার এখন জেনে গেছে। আমি সব বলেছি। ফোন রেখে রাহুল আমাদের বলল, এটা ছিল রিয়া। সে আমাদের থিয়েটার গ্রুপের লিডার। সে বলছে আমাদের এক্সপেরিমেন্টটা খুব সফল হয়েছে। আমি বললাম, কিন্তু এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য কী ছিল? রাহুল বলল, মা, আমরা দেখতে চেয়েছিলাম যে সামাজিক মাধ্যমে কিভাবে বিতর্কিত কন্টেন্ট ভাইরাল হয় এবং মানুষ কিভাবে রিয়্যাক্ট করে। বিকাশ বলল, এটা একটা ভালো গবেষণার বিষয় হতে পারে। কিন্তু পদ্ধতিটা ঠিক ছিল না। রাহুল বলল, আমিও এখন বুঝতে পারছি বাবা। প্রিয়া বলল, ভাইজা, তুমি কি সত্যিই অভিনেতা হতে চাও? রাহুল বলল, হ্যাঁ প্রিয়া, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। এই থিয়েটার গ্রুপটা আমার প্র্যাকটিসের জন্য। আমি বললাম, তাহলে তুই কেন আমাদের বলিসনি? রাহুল বলল, মা, আমি ভেবেছিলাম তোমরা সাপোর্ট করবে না। তোমরা তো চাও আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। বিকাশ বলল, রাহুল, তুই যদি সত্যি এই লাইনে কেরিয়ার বানাতে চাস, আমরা সাপোর্ট করব। কিন্তু এই ধরনের বিতর্কিত কন্টেন্ট বানিয়ে না। রাহুল খুশি হয়ে বলল, সিরিয়াসলি বাবা, তোমরা আমাকে সাপোর্ট করবে? আমি বললাম, হ্যাঁ রাহুল, তুই যেটা ভালোবাসিস সেটাই করিস, কিন্তু সৎভাবে করিস। এই সময় আবার রাহুলের ফোনে কল এলো। সে কল রিসিভ করে বলল, হ্যালো, ওপাশ থেকে কেউ বলল, আমি স্টার প্লাস চ্যানেল থেকে বলছি। আপনার ভিডিওটা আমরা দেখেছি। আমরা আপনাকে একটা অডিশনের জন্য ডাকতে চাই।
রাহুল অবাক হয়ে আমাদের দিকে তাকাল। তারপর ফোনে বলল, সিরিয়াসলি? আমাকে অডিশনের জন্য ডাকছেন? ওপাশের ব্যক্তি বলল, হ্যাঁ। আপনার অ্যাক্টিং স্কিল খুবই ভালো। আমাদের একটা নতুন সিরিয়ালে কাজ আছে। ফোন রেখে রাহুল উত্তেজিত হয়ে বলল, বাবা মা আমাকে টিভি সিরিয়ালে কাজের জন্য ডাকছে। আমি অবিশ্বাস্য চোখে বললাম, সত্যি? রাহুল বলল, হ্যাঁ মা। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিকাশ বলল, কিন্তু রাহুল, তুই নিশ্চিত তো যে এটা কোনো ফ্রড না? রাহুল বলল, বাবা, তারা আমাকে তাদের অফিসে আসতে বলেছে। আমি গিয়ে দেখব। প্রিয়া খুশিতে চিৎকার করে বলল, ভাইজা টিভিতে আসবে। আমি বললাম, কিন্তু এই বিতর্কিত ভিডিওর কারণে তোর ক্যারিয়ারে কোনো সমস্যা হবে না তো? রাহুল বলল, মা, আমি এখনই একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বানাচ্ছি। আমি সবকিছু পরিষ্কার করে দেব। তারপর সে তার ফোন বের করে আমাদের সবাইকে নিয়ে একটা ভিডিও রেকর্ড করতে শুরু করল। ভিডিওতে রাহুল বলল, হ্যালো সবাই, আমি রাহুল। আজ সকালে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা নিয়ে অনেকের মনে ভুল ধারণা তৈরি হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, সেটা ছিল একটা সামাজিক এক্সপেরিমেন্ট। তারপর সে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বলল, এরা আমার পরিবার। আমার বাবা, মা আর বোন। আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু সেটা একজন সন্তান হিসেবে। আমি কখনোই অন্য কোনোভাবে তাকে দেখি না। আমিও ভিডিওতে বললাম, হ্যাঁ, রাহুল আমার ছেলে। সে একটা থিয়েটার গ্রুপের সাথে কাজ করে। আজকের ভিডিওটা ছিল তাদের একটা প্রজেক্টের অংশ। বিকাশও বলল, আমরা পরিবার হিসেবে রাহুলকে সাপোর্ট করি। কিন্তু আমরা চাই সে সৎ এবং ইতিবাচক কন্টেন্ট তৈরি করুক। প্রিয়া বলল, আমার ভাই খুব ভালো অ্যাক্টিং পারে। সে একদিন বড় অভিনেতা হবে। ভিডিও রেকর্ড করার পর রাহুল সেটা আপলোড করল। খুব তাড়াতাড়ি ভিডিওটাতে অনেক লাইক আর পজিটিভ কমেন্ট আসতে শুরু করল। মানুষ বুঝতে পারল যে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। কয়েকদিন পর রাহুল টিভি চ্যানেলের অফিসে গিয়ে অডিশন দিল। তার অ্যাক্টিং খুবই ভালো লাগল প্রোডাকশন টিমের। তারা তাকে একটা সিরিয়ালে সেকেন্ড লিডের রোল দিল। এখন রাহুল নিয়মিত শুটিংয়ে যায়। সে খুবই খুশি যে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা পরিবার হিসেবে তাকে সাপোর্ট করছি। রাহুলের এই ঘটনা থেকে আমরা সবাই কিছু শিখেছি। আমরা বুঝেছি যে সামাজিক মাধ্যমে যে কোনো কন্টেন্ট খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তাই কন্টেন্ট তৈরি করার সময় খুব সতর্ক থাকতে হয়। রাহুল এখন তার থিয়েটার গ্রুপের সাথে পজিটিভ এবং শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করে। সে বুঝে গেছে যে বিতর্কিত কন্টেন্ট দিয়ে অস্থায়ী জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদী সফলতার জন্য ভালো কাজ করতে হয়। আমিও এই ঘটনা থেকে শিখেছি যে আজকের যুগের ছেলেমেয়েরা খুব ক্রিয়েটিভ। তারা নতুন নতুন উপায়ে নিজেদের প্রকাশ করতে চায়। আমাদের তাদের বুঝতে হবে এবং সাপোর্ট করতে হবে। এখন আমাদের পরিবারে আগের মতোই শান্তি। রাহুল তার ক্যারিয়ার নিয়ে খুশি, প্রিয়া তার পড়াশোনায় মনোযোগী, আর বিকাশ আর আমি আমাদের সন্তানদের স্বপ্ন পূরণে সাহায্য করছি। রাহুলের ব্রাইডাল ড্রেসের ঘটনাটা এখন আমাদের পরিবারের একটা মজার স্মৃতি। আমরা মাঝে মাঝে এই নিয়ে হাসাহাসি করি। রাহুল বলে, মা, আমার প্রথম ভাইরাল ভিডিওটা ছিল তোমাকে নিয়ে। আমি বলি, তুই এখন বিখ্যাত অভিনেতা, তাই আর আমাকে লাগে না। এভাবেই শেষ হলো আমাদের এই অদ্ভুত কিন্তু শিক্ষণীয় অভিজ্ঞতা। আমরা বুঝলাম যে পরিবারের সদস্যদের মধ্যে খোলামেলা কথা বলা কত গুরুত্বপূর্ণ। যদি রাহুল আগে থেকেই আমাদের তার পরিকল্পনার কথা বলত, তাহলে এত চিন্তাভাবনার মধ্য দিয়ে যেতে হতো না। এখন রাহুল যখন কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করে, সে আমাদের আগে বলে। আমরাও তার সৃজনশীলতাকে উৎসাহ দেই, তবে সেটা যেন নৈতিক হয় সেদিকে খেয়াল রাখি। এই ঘটনা আমাকে আরও শিখিয়েছে যে আজকের ডিজিটাল যুগে প্রতিটি পরিবারে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বাবা-মা হিসেবে আমাদের সন্তানদের অনলাইন কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকতে হবে। রাহুলের সিরিয়ালটা এখন খুবই জনপ্রিয়। সে একজন তরুণ অভিনেতা হিসেবে নিজের পরিচয় তৈরি করেছে। তার ভক্তরা তাকে খুব ভালোবাসে। আমরা পরিবার হিসেবে তার সফলতায় খুব গর্বিত। প্রিয়াও তার ভাইয়ের দেখাদেখি অভিনয়ে আগ্রহ দেখাচ্ছে। সে স্কুলের নাটকে অংশ নেয়। হয়তো একদিন সেও এই ক্ষেত্রে কাজ করবে। বিকাশ এখন রাহুলের ক্যারিয়ার নিয়ে আর চিন্তা করে না। সে বুঝেছে যে সন্তানদের স্বপ্ন পূরণে সাহায্য করাই বাবা-মায়ের প্রধান কাজ। আর আমি এখন আরও বেশি করে বুঝি যে পারিবারিক বন্ধনের শক্তি কত বড়। যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় যদি পরিবারের সবাই মিলে একসাথে থাকে। রাহুলের সেই ব্রাইডাল ড্রেসটা এখনও আমাদের কাছে আছে। সেটা এখন আমাদের এই স্মৃতির প্রতীক। কখনো কখনো আমি সেটা দেখে হাসি।
ভাবি কত বড় ভুল বোঝাবুঝি থেকে কত বড় একটা সুযোগ তৈরি হলো রাহুলের জন্য। জীবনটা সত্যিই অদ্ভুত। কখন কোথা থেকে কি হয়ে যায় কেউ জানে না। রাহুলের এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আমরা এখন একে অপরের সাথে আরও বেশি কথা বলি, আরও বেশি সময় কাটাই। এভাবেই শেষ হয় আমাদের এই রোমাঞ্চকর এবং শিক্ষণীয় অভিজ্ঞতার গল্প। একটা ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত হয়ে গেল একটা সুন্দর পারিবারিক গল্প। আমরা সবাই এই ঘটনা থেকে কিছু না কিছু শিখেছি এবং আরও ভালো মানুষ হয়েছি।